ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম জাহিদুল ইসলাম ভাই, আমরা লাইভে চলে আসছি। তো ইউজুয়ালি আমি অন্য ক্যাটাগরির লাইভ করি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকের লাইভটা একটু ব্যতিক্রম। আমাদের এইচআর পারসেপশন যেহেতু 11 বছর ধরে প্রফেশনাল সিভি রাইটিং সার্ভিস দিচ্ছে, তো জাহিদুল ইসলাম ভাই আমার অন্যতম একজন সম্মানিত ক্লায়েন্ট। তো আমার কাছে মনে হলো যে আমাদের প্রফেশনাল সিভি রাইটিং সার্ভিস নিয়ে ক্লায়েন্টের রিভিউ এটাও আসলে দরকার আছে। এটা নিয়েই আজকের লাইভ, যে এইচআর পারসেপশন থেকে প্রফেশনাল সিভি বানিয়ে নেওয়ার পরে মানুষ কিভাবে বেনিফিটেড হচ্ছে বা কিভাবে বেনিফিটেড হওয়া যায়, উনি কিভাবে, ওনার এক্সপিরিয়েন্সটা কি, এটা আমরা একটু শুনবো। আহ, আমার আইডিতে জাহিদ ভাই আপনি পাবেন, আমার ওয়ালে গেলে আপনিও লাইভটা শেয়ার করে দেন। ইন দ্য মিন টাইম অডিয়েন্স জয়েন করুক, আমি আমাদের ফেসবুক পেজে সহ আমিও শেয়ার করে দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন তো? জি সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, সেই নববর্ষ জানাচ্ছি সবাইকে। তো আজকে আসলে এটাকে বলবো ওয়ান কাইন্ড অফ মানে ক্যাজুয়াল আলোচনা। আর ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই স্যার যেটা বললেন, তো ক্যারিয়ার ডেভেলপমেন্টের মধ্যে সিভিও একটা অন্যতম ভূমিকা রাখে, যার জ্বলন্ত উদাহরণ আমি নিজে। তো সেই অভিজ্ঞতাটাই আজকে শেয়ার করব ওয়ান বাই ওয়ান, একে একে। আমি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। আমি বেসিক্যালি জাহিদ ভাই আপনাকে ইনভাইট করেছি যে আপনি আমাদের প্রফেশনাল সিভি রেটিং সার্ভিসটা গ্রহণ করেছেন এবং আহ, আপনি এটার দ্বারা কিভাবে বেনিফিটেড হয়েছেন। সো এই জিনিসগুলোই আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং যেহেতু এইচআর পারসেপশন আমাদের যে এই যে প্রতিষ্ঠান এইচআর পারসেপশন, এর অন্যতম একটি সার্ভিস হচ্ছে প্রফেশনাল সিভি রেটিং সার্ভিস। আমরা যদিও এছাড়া কর্পোরেট ট্রেনিং, ক্যারিয়ার কনসালটেন্সি, আমরা অন্যান্য সার্ভিসগুলো দিয়ে থাকি। তো যেহেতু আমাদের কাছ থেকে কর্পোরেটের এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ প্রফেশনাল সিভি বানিয়ে নিয়েছে। তো আমরা কখনো আসলে এরকম লাইভ নিয়ে আসিনি যে মানুষ কিভাবে বেনিফিটেড হচ্ছে। সো আমি আপনার সাথে আজকে এই ব্যাপারেই কথা বলবো। তার আগে আজকে হচ্ছে বা কি বলে, বাংলা ক্যালেন্ডারের আসলে নতুন বছর, শুভ নববর্ষ। আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জাহিদ ভাই। জি, আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আমাদের শ্রোতা দর্শক সবাইকেই শুভ নববর্ষের শুভেচ্ছা। জি, আজকে আপনার নতুন বছরের প্রথম দিন, আপনার কেমন কাটলো? জি, আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অবশ্যই ভালো কাটছে। অন্যান্য বছরের চাইতে এবছরের মানুষের উদ্দীপনা দেখে আমি নিজে অনেক আনন্দিত। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের সমস্ত লোক এবং সবাই অনেক মানে স্বতঃস্ফূর্তভাবে আজকের দিনটা পালন করেছে এবং তাদের ভিতরে আমি খুব আনন্দমুখর চেহারা দেখতে পেয়েছি। তো আমার খুব ভালো লেগেছে এবং আমিও খুব ভালোভাবে দিনটা পার করেছি। আচ্ছা, তো আজকের লাইভের যেটা ব্যাপার, আমি যেটা ক্যাপশনে লিখেছি যে আমাদের আজকের লাইভে আমাদের সাথে এমন একজন আছেন যিনি হচ্ছে আমাদের এইচআর পারসেপশন থেকে প্রফেশনাল সিভি বানিয়ে নিয়েছেন। তিনি কিভাবে আমাদের সিভির মাধ্যমে ইন্টারভিউ কল পেয়েছেন বা ওনার ক্যারিয়ারে কিভাবে পরিবর্তন এসেছে, উনি সবকিছুই জানাবেন লাইভে। তার আগে আমরা একটু আমার গেস্টের কাছে যাচ্ছি। আমি ওনার সংক্ষিপ্ত পরিচয়টা জানতে চাই, উনি কোথায় জব করছেন, কি হিসাবে আছেন, উনি আসলে কোন ক্যাটাগরির এক্সপার্ট, আমি এই জিনিসটা একটু জানতে চাইবো ওনার কাছে। জি জাহিদ ভাই একটু বলবেন প্লিজ। জি, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি একজন আরএমজি প্রফেশনাল। বর্তমানে আমি এসএফ জিন্সের এজিএম অপারেশন হিসেবে আছি। তো আমার এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আমার ক্ষুদ্র পরিচয়। আমি আরো বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি। তো জাস্ট এই মুহূর্তে আমি এসএফ জিন্স, যেটা এসএফ ডেনিম গ্রুপের সিস্টার কনসার্ন। আচ্ছা, আপনি বর্তমানে এজিএম পজিশন হোল্ড করছেন, এজিএম জি হিসেবে আছেন। আচ্ছা, জি জি আপনার ওভারঅল ক্যারিয়ারটা হচ্ছে 17 বছরের ক্যারিয়ার, তাই তো? জি আচ্ছা, তো আপনি তো এখন হচ্ছে মোটামুটি সিনিয়র লেভেলে চলে আসছেন। আমরা যেমন আমাদের কর্পোরেটের ইয়াটাকে বলি পিরামিড, হ্যাঁ, এন্ট্রি লেভেল, মিড লেভেল, টপ লেভেল। টপ লেভেলটাতে এজিএম টপ লেভেলের একটা পজিশন।
সো আপনার ক্যারিয়ারটা নিশ্চয়ই আপনি এই জায়গা থেকে শুরু করেননি, আপনি একদম এন্ট্রি লেভেল থেকেই শুরু করেছিলেন, রাইট? জি। আচ্ছা, ওকে, আমরা আজকে ওই দিকটা যাব না, আমরা বেশি ফোকাস রাখতেছি যেহেতু প্রফেশনাল সিভি রেটিং জায়গায়। আমি আপনার কাছে যে কোশ্চেনটা করতে চাইবো সেটা হচ্ছে যে আপনি এইচআর পারসেপশন থেকে প্রফেশনাল সিভি বানিয়ে নেওয়ার আগে আপনার সিভিটা আসলে কেমন ছিল, এটা যদি একটু বলতেন। আমি একটু সহজভাবেই বলতে চাই, কারণ হচ্ছে যে সিবি ফ্রম দ্য বিগিনিং থেকেই তো নিজে সিবিটা নিজে বানাইতাম। তো অলমোস্ট আমরা ধরেন সিনিয়র এক্সিকিউটিভ বা যেটাকে আমরা ইনচার্জ লেভেল বলি, ওই পর্যন্ত নিজের সিভিটা নিজে বানিয়ে মোটামুটি ডমিনেট করতে পেরেছি বা জব অ্যারেঞ্জ করছি, অতটা প্রবলেম হয় নাই। কিন্তু যখন আরেকটু ভালো লেভেলে গেছি, সিনিয়র ভাইদের বা বসদের পরামর্শ নিয়েছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটার পার্থক্যটা হচ্ছে যে তখন তো যদি অলমোস্ট 20-25 জায়গাতে সিভি দিতাম, দেখা যেত কোনো একটা কানেক্ট লাগতো, লিড লাগতো জবে ডাক পাওয়ার জন্য। আর আরেকটু খোলাভাবে আমি যদি বলতে চাই, এখন থেকে 10 বছর আগের এইচআর প্র্যাকটিস আর বর্তমানের এইচআর প্র্যাকটিস, দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্স। এখন থেকে 10 বছর আগের ট্যালেন্ট হান্টিং আর এই এখনকার ট্যালেন্ট হান্টিং এর মধ্যেও অনেক ডিফারেন্স। তো তখনকার সাথে এখনকার সময়কে আমরা কখনোই কম্পেয়ার করতে পারি না। তো আমি সেজন্য বলবো যে পরবর্তীতে আমি কেন সিভি বানাইলাম, সেটা হচ্ছে যে আমি যখন বুঝতে পারলাম যে আমার অনেক কিছু হয়তো আমি ওইভাবে হাইলাইট করতে পারতেছি না, তাই আমি আমার কন্টেন্টগুলোকে গুছিয়ে লেখার জন্য বা প্রেজেন্ট করার জন্য আমি নতুন করে সিভি বানিয়েছি। তোমার আগের সিভিটা ওইভাবে প্রফেশনাল ছিল না। ধন্যবাদ। আচ্ছা, অর্থাৎ আপনি আপনার যে সিভিটা আপনার ক্যারিয়ারে আপনার শুরু থেকে আপনার সাথে ছিল, আপনার ক্যারিয়ারে এন্ট্রি লেভেল থেকে ছিল, যেটা দিয়ে আপনি হয়তো কয়েক বছর চাকরি করেছেন এবং বিভিন্ন জায়গায় জব সুইচও করেছেন, কিন্তু একটা সময়ের পরে মনে হলো যে না, আমার সিভিটা প্রফেশনালি বিল্ড করতে হবে, এই জন্য আপনি যখন ম্যানেজারিয়াল লেভেলে চলে আসছেন তখন আপনি একটি প্রফেশনাল সাপোর্টের জন্য এইচআর পারসেপশনের শরণাপন্ন হয়েছেন। তো আপনার সিভিটা আপনি যখন বানিয়েছিলেন, আচ্ছা ওই জায়গায় আমি একটু পরে আসতেছি, মানে আমি না এইটা একটু বলিনি, কারণ আপনার সিভিটা কেমন ছিল এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আপনার সিভিটা, যেমন আমরা আমাদের এইচআর পারসেপশন সবসময় বলি যে আমরা অ্যাচিভমেন্ট বেসড সিভি বানাই, আপনার সিভিটা আর আমাদের সিভিটা এর মধ্যে আপনি কি এই পার্থক্যটা পেয়েছেন? আপনার সিভিতে কি অ্যাচিভমেন্ট ছিল আপনার যখন সিভি ছিল? আমি এটার সাথে আরেকটু সুন্দরভাবে অ্যাড করতে চাই। হ্যাঁ, আমরা যখন সিভি বানাইতাম, জি, আমার প্রথম সিভি ছিল 4 পাতা, পরে ওটাকে 3 পাতা করেছি। আচ্ছা, ওখানে ছিল কি যে আমি কি কি জানি। ধরেন আমি সব জানি, আমি সব জানতা শমশের, এই সব জানতা শমশেরের ব্যাখ্যা দিতে 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 আমি 3 পাতায় করে ফেলেছি। তো এখন অ্যাচিভমেন্ট বেস যদি বলতে যাই, যখন আমরা বুঝতে পারলাম বা আমরা যখন রিক্রুটের সাথে জড়িত হইলাম, আমরা যখন বস হইলাম যে আমাদের ট্যালেন্ট হান্ট করতে হবে, বেস্ট ট্যালেন্ট আমাদের নিতে হবে, তাহলে ট্যালেন্ট হান্ট করতে গেলে তার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট গুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে। এখন ফোকাসেরও আবার একটা প্রেজেন্টেশন আছে, যেটা আসলে আমি নিজে আমি অন্য সিভিতে করেছি বা আমি আগে যখন সিভি বানাইছি তখন আমার অ্যাচিভমেন্টটা দিতাম। বাট নাম্বার অফ স্ট্যাটিস্টিক একটা অ্যাচিভমেন্ট আছে। তো ওই নাম্বার অফ স্ট্যাটিস্টিক অ্যাচিভমেন্টটা আমি এইচআর পারসেপশন থেকে আমার সিভিটা যখন আমি রিসিভ করছি, আমি যখন রিভিউ করছি, তখন আমি এটা বুঝতে পারছি আসলে সিভিটা অনেক কালারফুল হওয়া জরুরি না। সিভিটা এমন হওয়া জরুরি যে যেখানে এক পলকে অ্যাচিভমেন্ট গুলো আমাকে নোটিশ করে যে ইয়াস, এখানে কিছু সামথিং ডিফারেন্স অ্যাচিভমেন্ট আছে। তো এটা হচ্ছে আপনাদের পার্থক্য, যে অ্যাচিভমেন্টটাকে নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমাদের সিভিটাতে আপনি অ্যাচিভমেন্ট গুলো পেয়েছেন, যেটা আসলে আপনি যখন সিভি, আপনার জন্য সিভি ছিল, আপনি তখন ওইটাতে বিস্তারিত আপনি শুধু লিখেছেন, ওখানে আপনার অ্যাচিভমেন্টটা ছিল না। ঠিক আছে, তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের কাছ থেকে সিভিটা বানানোর পরে আপনি কত দ্রুত সময়ের মধ্যে আপনি ইন্টারভিউ কল পাওয়া শুরু করেছেন, আসলে কেমন সময় লেগেছে আপনার ইন্টারভিউ কল পেতে নতুন জবে? আমি আমি আসলে সবার জন্য বলতে চাই, একটা আপনার জব ইন্টারভিউ পাওয়ার জন্য মিনিমাম একটা সময় লাগে।
আমাকে যখন একটা সার্কুলার দিল সেখানে একটা ডেডলাইন মেনশন করা থাকবে, অবশ্যই এই ডেডলাইনের পরে আমাকে তারা সিলেকশনে রাখলে আমাকে ডাকবে। আচ্ছা, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে আমি দ্রুততার চাইতে বেশি আগাইতে চাই হচ্ছে এই জায়গাতে যে আমি কতগুলা অ্যাপ্লিকেশন করেছি তার ভিতরে আমি কতগুলা জবে আমি কল পেয়েছি, এটাকে আমি বেশি ফোকাস করতে চাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি এই সিভি বানানোর পরে আমি অলমোস্ট 15 মানে 15টা জব অ্যাপ্লিকেশন করেছি, যার ভিতরে আমি 14টা জবের ইন্টারভিউ কল পেয়েছি, যার ভিতরে আমি 3টাতে অ্যাটেন্ড করেছি এবং আমার 2টা জব হয়েছে। পরবর্তীতে আমি একটা জবে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ওয়াও, গ্রেট। মানে আপনি আমাদের এইচআর পারসেপশন থেকে সিভিটা বানিয়ে নেওয়ার পরে আপনি টোটাল হচ্ছে 15টা জবে অ্যাপ্লাই করেছেন। 15টা জবে অ্যাপ্লাই করেছেন এবং আপনি সেখান থেকে 14টা জবে আপনি ইন্টারভিউ কল পেয়েছেন। 14টা কোম্পানি থেকে আপনি ইন্টারভিউ কল পেয়েছেন। ওকে, আলহামদুলিল্লাহ। সো অডিয়েন্সের মধ্যে যারা শুনছেন, এটা একটা মানে গ্রেট অপরচুনিটি বলেন বা এটা একটা অন্যতম ভালো দিক বলেন প্রফেশনাল সিভির। আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে জাহিদুল ইসলাম ভাই বর্তমানে এসএফ ডেনিমে এজিএম হিসেবে আছে, এজিএম প্রোডাকশন। সো ওনার লম্বা ক্যারিয়ার, 17 বছরের ক্যারিয়ার। উনি আমাদের কাছ থেকে যখন প্রফেশনাল সিভি বানিয়ে নেন, ওনার এই এজিএম পজিশনের আগের পজিশনে থাকাকালীন সময়, তখন উনি এই সিভি দিয়ে উনি 15টা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেছে এবং উনি 14টা অর্গানাইজেশন থেকে ইন্টারভিউ কল পেয়েছে। আমরা যে আসলে সবসময় বলি প্রফেশনাল সিভির গুরুত্ব, এই কারণেই বলি বন্ধুরা। আমি জাহিদ ভাইয়ের কাছে পরবর্তী কোশ্চেনে চলে যাব যে প্রফেশনাল সিভি দিয়ে শুধু তো ইন্টারভিউ কল পাওয়া যায় আমরা সেটা বলি না, এটার মাধ্যমে আপনার নিজেকে জানা যায় আর অনেক ব্যাপার স্যাপার থাকে। যেহেতু আমরা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলি, পাশাপাশি হচ্ছে ওনার ডেটাগুলোকে আমরা সুন্দরভাবে যখন এটাকে এক্সপ্রেস করি, তখন উনি জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায় জিনিসগুলো সম্পর্কে। আমি আপনাকে বলবো যে প্রফেশনাল সিভি বানানোর পরে আপনার ক্যারিয়ারে কোনো পরিবর্তন এসেছে কিনা, বা আসলে সেটা কি ধরনের পরিবর্তন আসছে? আচ্ছা, আমি একটু আগে একটা কথা বলেছি যে এখন থেকে 10 বছর আগের এইচআর থিঙ্ক বর্তমানের এইচআর থিঙ্ক এক না। 10 বছর আগের ট্যালেন্ট হান্টিং এর সিস্টেম আর এখনকার ট্যালেন্ট হান্টিং এর সিস্টেমটাও এক না, এবং কোম্পানির থিঙ্ক লেভেল 10 বছর আগে যেটা ছিল এখন সেরকম না। তো আমি যেটা আসলে এখান থেকে একটা উপকৃত হয়েছি কি, যে আমি যখন সিভিটা এখানে অর্ডার করলাম, এখানকার যারা আছেন তারা আমার সাথে কথা বললো, আমার বিভিন্ন এক্সপার্টি সম্পর্কে জানতে চাইলো, এবং তারা আমাকে আরো কিছু কোশ্চেন করলো যে আপনি এই জিনিসটা কতটুকু ভালো বোঝেন, এই জিনিসটা কতটুকু ভালো বোঝেন। তখন আমি কি করলাম, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার তাহলে ওই স্কিলগুলো হয়তো আমি এখন একটু দুর্বল আছি, তাহলে আমার ওই স্কিলগুলো ডেভেলপমেন্ট করা দরকার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি সিভিটা যখন পেয়েছি ওখানে আমি আমার ওই অ্যাচিভমেন্টগুলো বা আমার এক্সপার্টাইজগুলো যেভাবে হাইলাইট করা হয়েছে, আমি চাকরিতে ইন্টারভিউ কল পাওয়ার পরে ওই সিভির হাইলাইট অনুযায়ী আবার নিজেকে রিভিশন দিয়ে স্কিলগুলো ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। আমি কিন্তু দুই ধরনের কথা বললাম। একটা হচ্ছে এইচআর এর হান্টিং পলিসিটা চেঞ্জ হয়েছে। তো এখানে এই এইচআর পারসেপশন তাদের ওই এইচআর হান্টিং পলিসি বা এক্সপিরিয়েন্স থেকে সিভিটা যখন কন্টেন্টগুলো অ্যাড করেছে, ওই কন্টেন্ট অনুযায়ী আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হয়েছে ফর দ্য জব কনফার্মেশন। জব ইন্টারভিউ কল পেলে তার জব হবে না, বিষয়টা ওরকম না। তো এই যে আমার স্কিলের কোন জায়গায় ঘাটতি আছে বা এটা কিভাবে ডেভেলপ করতে হবে, এটা একটা ছোট্ট একটা রোডম্যাপ এই প্রফেশনাল সিভিতে উঠে আসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি বলতেন যে সিভির, আমাদের প্রফেশনাল সিভির কোন অংশটি আসলে আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে, এটা যদি একটু বলতেন। আমি আসলে খুব সহজভাবে বলতে চাই যে আসলে আমি যেহেতু নিজেও রিক্রুটমেন্টের সাথে জড়িত, আমি যেহেতু ডিপার্টমেন্টে হেড, তো আমরা তো অনেক সিভি একটা সময় অনেক জমকালো সিভি টিভি দেখতাম। আপনাদের সিভিটার কাছে আমার কাছে মনে হয়েছে এটা অনেক জমকালো না, বাট কালারফুল, সুইট অ্যান্ড শর্ট অ্যান্ড সুইট বা সিম্পল যেটাকে বলে। আচ্ছা, আর তার চাইতে বেশি আমার কাছে মানে ভালো লাগছে যে বাপদাদার নাম, আমি যদি মানে সহজ বাংলায় বলি, বাপদাদার নাম বা পরিচয়ের জায়গার চাইতে অ্যাচিভমেন্ট এবং আমার ক্যারিয়ার হিস্ট্রিটা যে বেশি ইম্পর্টেন্ট, এটা যে আমার ফার্স্ট লুকে আসতে হবে। মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো আমার ফার্স্ট ইমপ্রেশনে আসছিল, আমি সিভিটা ওপেন করলাম, আমার অ্যাচিভমেন্টটা ফার্স্ট লুকে চলে আসলো এবং আমার এক্সপার্টাইজটা অপর সাইডে চলে আসলো। সেকেন্ড পেজে আমি যাবো কি যাবো না, ইটস নট এ বিগ ডিল।
but the first page is given the proof that yes, he is something different, so we can call him for an interview and we can give him an opportunity for giving an interview. আমার এই জিনিসটা সবচাইতে সুন্দর লাগছে যে আমার অ্যাচিভমেন্ট, ডিজাইন এবং আমার এক্সপার্টাইজ যেটা ফার্স্ট পেজে খুব সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আপনি তো যেহেতু আপনি একটা সিনিয়র পজিশনে আছেন এজিএম প্রোডাকশন হিসাবে, আপনি বহু রিক্রুটমেন্টের সাথে, এইচআর এর সাথে আপনাকে কোঅর্ডিনেট করে নিশ্চয়ই কাজ করতে হয়। তো আপনার কাছে আসলে কেমন লাগে যখন আপনি মানে এই যে মানে জেনারেল কপি পেস্ট করা সিভি গুলো পান বা প্রফেশনালি, এই যে আপনার একটা কথা আপনি বললেন যে একটা সিভি আমি ওপেন করলাম আর আমি বুঝে গেলাম যে এই মানুষটা কে, সে কি করছে, এটাই হচ্ছে আমাদের সিভির একটা ম্যাজিক। আমরা সবসময় বলি, যেমন আমি সবসময় বলি যে এইচআর পারসেপশন যে সিভিটা ডেভেলপ করে এটা সাইন্টিফিক্যালি ডেভেলপ করে, এবং আমি এটা নিয়ে যথেষ্ট গবেষণা করেছি। আমি 2015 সাল থেকে প্রফেশনাল সিভি রেটিং সার্ভিস বাংলাদেশে লঞ্চ করি, এবং তখন থেকে এখন পর্যন্ত আমি এখনো এইটা না যে আমি একটা জিনিস করে দাঁড় করিয়ে দিয়েছি, আমি শুধু ওটার উপর থেমে গেছি বা ওটাই ফিক্সড হয়ে গেছে, এরকমটা নয়। আমি এটার উপর ক্রমাগত আমি এটার উপর অনেক আর&ডি করেছি, অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কন্টিনিউ করে আমি সবসময় এটাকে চেষ্টা করি যে রিক্রুটাররা কি চায়, কিভাবে একটা ইন্ডাস্ট্রির একটা ডিপার্টমেন্টের মানুষ কিভাবে আসলে নিজেকে অতি সংক্ষিপ্ত সময়ে একজন সিভি রিডারের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে সবসময় এইচআর পারসেপশনের সিভির জন্য। আপনার কথা আমি এই জিনিসটা পেয়েছি যে আপনি বললেন যে আমি এক পাতায়, প্রথম পাতায় আমি বুঝে গেলাম যে এই মানুষটাকে, সে কি করেছে, আপনি নিজে এটার চাক্ষুষ প্রমাণ। এখন আপনারা যখন সাধারণ সিভি গুলো পান, যেহেতু আপনি রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন এবং একটা সিনিয়র পজিশন হোল্ড করছেন, সাধারণ সিভি গুলো পান যেখানে আসলে খুঁজতে হয় মানুষটাকে, সে কি করেছে, পাতার পর পাতা ভরা থাকে, হ্যাঁ, ওনার কোনো অ্যাচিভমেন্ট থাকে না, তখন কেমন লাগে আসলে এই সিভি গুলো পাওয়ার পরে বলেন? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্যার আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যদি অনুমতি দেন। জি প্লিজ প্লিজ প্লিজ। বিষয়টা হচ্ছে যে আমরা সিভি দেখি, সিভি কপি পেস্ট করি, তো আমরা কি করি, প্রথমে ডিজাইনটা কপি করি, পরে তার কন্টেন্টটা কপি করি, সবকিছু কপি করি, শুধুমাত্র নাম আর আমার নিজের ঠিকানা, নিজের ব্যাখ্যাটা শুধু চেঞ্জ করে দিই। এখন আমি যেটা এই প্রফেশনাল সিভি পাওয়ার পরে বুঝতে পারছি সেটা হচ্ছে যে একই জিনিসকে ভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার শব্দ চয়ন একটা অনেক বড় ব্যাপার, যেটা আমি প্রফেশনাল সিভিতে পাইছি, যেটা আগে আমি অন্য কোনো সিভিতে পাই নাই, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আমি যা সিভিটা কপি করলাম সে কি আসলে আমার লেভেলে এক্সপার্টাইজ না আমার চেয়ে বেশি এক্সপার্টাইজ বা আমার চেয়ে বিলো এক্সপার্টাইজ। যদি বিলো এক্সপার্টাইজ হয় তার অ্যাচিভমেন্ট বা তার ওই কন্টেন্ট গুলো তো আমার কোনো কাজে আসবে না। আর আমার চাইতে বেশি এক্সপার্টাইজ যিনি, হ্যাঁ, তার ওই এক্সপার্টাইজ অনুযায়ী তো আমার আমি তো অতটা এক্সপার্ট না, তাহলে আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করব। নাম্বার 3 হচ্ছে আমার সমকক্ষ যদি হয় তার কাজের ধরন বা তার স্ট্র্যাটেজি আর আমার স্ট্র্যাটেজি কিন্তু এক নাও হইতে পারে। এই যে বিভিন্ন জিনিসগুলা কিন্তু আমরা কপি পেস্ট করি, সময় এটা কপি থেকে যায়, যখন আমি জবের ইন্টারভিউ পেলেও ওইটা আবার বিট করতে পারি না, চাকরি নিতে পারি না। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে গদবাঁধা সিভি পেলে আপনার কিরকম লাগে, আসলে কি আমি এরকম অ্যাচিভমেন্ট দেখছি, যেমন আপনারা যেটাকে বলেন যে ফ্রেশারদের, বিশেষ করে ফ্রেশার বা সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে, যে আমার ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে আমার দক্ষতা আছে, লেটস সে, আর সেই জিনিসটাকে আপনার অনেকে বলতেছে যে আমি খুব ভালো অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারি। ইভেন্ট ম্যানেজমেন্ট আর একটা সিরিমনি অ্যারেঞ্জমেন্ট কথাটার ভিত্তি কিন্তু একটু ডিফারেন্স আছে। তো যখন আমরা সিভিটা একটু লুক করি, একটু রিভিউ করি, আমরা কিন্তু যে এখন তো আসলে বেকার লোকের অভাব নাই, সে এক্সপিরিয়েন্স বেকারের অভাব নাই, ফ্রেশারেরও বেকারের অভাব নাই। তো আমরা যখন ট্যালেন্ট হান করি অবশ্যই ভালো ট্যালেন্ট হান করতে চাই। তো তার ইমপ্রেশনটা বা আমার ইমপ্রেশনটা কিন্তু প্রথম সিভির মাধ্যমেই পরিফলিত হয় আমার সামনে, যে আসলে সে কতটুকু হইতে পারে। তো ওই সিভির যখন প্রফেশনালিজমটা আমরা দেখি ওইটার উপরে অনেকটাই ডিমান্ড করে যে আমি তাকে কল করব কি করব না।
তো যখন গদবাধা সিভিটা আমরা দেখি সেই পুরনো ফর্মেট, যে আমার নাম ঠিকানা বাপদাদা সব নাম দিলাম, দেওয়ার পর আমি ইন্টার্নশিপ করছি, ঠিক আছে, আমার রেফারেন্স অমুক আর অমুক, শেষ। তখন আমরা চিন্তা করি যে তাকে যে আমরা গ্রুমিং করব, এই গ্রুমিং করেও আমরা নেক্সট লেভেলে নিতে পারবো না, মেবি তার হান্টিং নলেজ কম, তখন আমরা তাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, তাহলে আপনার এই কথার দ্বারা আমি আপনাকে একটা কোশ্চেন করতে পারি, যেটা আমার মনে হচ্ছে এখন করা উচিত। সেটা হচ্ছে যে আপনি কি তাহলে এটা মনে করেন বা এটা মনে প্রাণে বিশ্বাস করেন কিনা যে সিভি একজন চাকরি প্রার্থীর প্রথম ইমপ্রেশন তৈরি করে? আমি এটা মনে করি না, আমি এটা বিশ্বাস করি। আই বিলিভ ইট, দ্য সিভি ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন ফর এ ক্যান্ডিডেট। আই বিলিভ ইট। যে কোনো লেভেলে থাকুক সে, যে কোনো হোয়াটএভার দ্য পজিশন, কোনো সমস্যা নেই এটা। if somebody will be a paid MD, not the level, paid MD, তারও তার সিভিটা তাকে আগাই দিবে যে ওই ওনার তাকে রিক্রুট করবে কি করবে না। সে একজন পেইড এমডি হইতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট সিইও ইভেন দো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এখানে বলতে চাই যে আমি আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি অনেক টপ লেভেলের সিভি মানে শর্ট আউট করার এক্সপিরিয়েন্স আমার আছে। আমি সিইও লেভেলের সিভি শর্ট আউট করেছি। তো আমি দেখেছি যারা স্ট্র্যাটেজিক মানে সিইও, যারা বিশেষ করে ফরেন বা যারা ফরেন থেকে পড়াশোনা করে আসছে, তাদের সিভির ভিতরে তাদের বেশ কিছু জিনিস আলাদাভাবে ফুটে ওঠে। যেমন আমি যদি বলি, আমাদের বর্তমানে হান্টিং এর ব্যাপারে কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে যে ট্রেনিং সে কোন কোন সাবজেক্টের উপরে নিয়েছে, তার স্পেশাল ট্রেনিং কোন কোন সাবজেক্টের উপরে আছে। এখন আপনারা যখন অ্যাচিভমেন্টের নিচে ট্রেনিং কলামটা দিয়ে দেন, ওটা কিন্তু আমরা খেয়াল করি যে সে কোন কোন সাবজেক্টের উপরে ট্রেনিং করেছে। তো এখন থেকে 5 বছর আগে যারা সিভি মেক করতো, বা এখন থেকে 10 বছর আগে যারা সিভি মেক করে তারা চাকরিতে অ্যাপ্লাই করতো, আই বিলিভ ইট যে তাদের শতকরা 99.99% মানুষেরই সিভিতে ট্রেনিং এর পোর্শনটা থাকতো না। তো সিভি হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ফর দ্য এনি লেভেল। ইফ হি ক্যান বি দ্য পেইড এমডি, নো প্রবলেম। আচ্ছা, ওকে। সো এটা আপনি নিজে মনে প্রাণে বিশ্বাস করেন এবং এটা আসলেই বাস্তব। যারা শুনছেন আজকের এই সেশনটা, যারা দেখছেন, আমরা প্রত্যেকে বলছি, আমরা যে কোনো কোম্পানিতে আসলে আমরা নিজেরা যাওয়ার আগে আমরা আমাদের সিভিটা পাঠাই, এবং এটাকে যেভাবেই নেন না কেন, শুধুমাত্র সিভিটা পড়ে আপনাকে না দেখে, আপনার সম্পর্কে না জেনে, আপনার কাজ না দেখে, কোনো কিছু যাচাই বাছাই না করে শুধুমাত্র সিভিটা পড়েই কিন্তু একজন ইন্টারভিউয়ার বা একজন রিক্রুটার বা একটি কোম্পানির ওনার বা এইচআর ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় আপনাকে ইন্টারভিউতে ডাকবে কিনা। আর ইন্টারভিউ কল যারা পায়, আমরা বলি যে ইন্টারভিউ কল পেয়ে গেছেন, আপনি তো 50% জবটা পেয়েই গেছেন, কারণ আপনার সিভি দেখে ওনারা আপনাকে সিলেক্ট করেছে, মানে আপনি ওই পজিশনের জন্য ফিট। বাকিটা তো আপনাকে ইন্টারভিউ বোর্ডে একটু ইমপ্রেস করতে হবে। আর আপনার সিভি দেখে যখন আপনাকে তারা ডেকেছে, অলরেডি তারা ইমপ্রেসড, 50% জব হয়ে যায় একটা ইন্টারভিউ কল পেলেই। আমাদের তো সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা ইন্টারভিউ কল পাই না। আর এই ইন্টারভিউ কল পাওয়াটা সহজ করার জন্যই কিন্তু বন্ধুরা প্রফেশনাল সিভি প্রয়োজন, যেটা আপনারা আমাদের এইচআর পারসেপশন থেকে পাচ্ছেন। আচ্ছা, সো আমাদের কথা অনেক কিছু অলরেডি উঠে আসছে। যেমন আপনি বলছিলেন যে ট্রেনিং এর ব্যাপারটা, হ্যাঁ, এইচআর পারসেপশনের প্রফেশনাল সিভিতে আমরা ট্রেনিংটাকে খুব সুন্দর করে হাইলাইট করি। সবচেয়ে বড় যে ব্যাপারটা, জাহিদ ভাই, আপনি এটা আমার সাথে একমত হবেন আমি শিওর, সেটা হচ্ছে যে আপনি আমাদের এইচআর পারসেপশনের সিভিতে এমন কোনো কথা পাবেন না যেটা ওই রিক্রুটার বা এইচআর ডিপার্টমেন্ট আপনার সম্পর্কে জানতে চায় না বা পড়তে ইচ্ছুক না। কোনো অহেতুক কোনো কথা আপনার সিভিতে নাই। যেমন মনে করেন আপনি একজন এজিএম প্রোডাকশন, আপনার হাইট কি 5 ফুট 8 ইঞ্চি না 5 ফুট 6 ইঞ্চি না 5 ফুট 5 ইঞ্চি, এটা কি আপনার এজিএম প্রোডাকশন হওয়ার জন্য, ক্যারিয়ারের জন্য বা আপনার দক্ষতার জন্য কোনোভাবে এটা সিভিতে আসার মতো একটা জিনিস? আপনার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ না সি পজিটিভ না ডি পজিটিভ, এটা কি আপনার সিভিতে আসার জিনিস? মোটো আপনার সিভিতে আসার জিনিস না। কিন্তু দেখেন আমাদের দেশের সিভি গুলোতে কিন্তু এই জিনিসগুলো থাকতো, হাইট, ওয়েট, হ্যাঁ, ইভেন আপনি মনে করেন এজিএম প্রোডাকশন, আমি কিছুদিন আগে একজন প্রোডাকশনের জিএম,
ওনার সিভিতে আমি দেখছি উনি লিখে রেখেছেন উনি ড্রাইভিং জানেন, গাড়ি চালাতে পারেন। এখন আপনি আমাকে বলেন, একজন প্রোডাকশনের জেনারেল ম্যানেজার, উনি প্রাইভেট কার চালাতে পারেন, কার ড্রাইভিং জানেন, এটা কি ওনার সিভিতে আসার মতো কোনো জিনিস? এটা মোটেও ওনার সিভিতে আসার মতো জিনিস না। সো এই যে সবচেয়ে বড় ব্যাপারটা যে আপনার সাধারণ সিভি আর প্রফেশনাল সিভির মধ্যে এটাও একটা অন্যতম পার্থক্য যে আপনার প্রফেশনাল সিভিতে কোনো অহেতুক কথাবার্তা থাকবে না, আমরা কোনো অহেতুক কথাবার্তা রাখবো না। আচ্ছা, আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে আপনি যখন আমাদের সিভি দিয়ে ইন্টারভিউ কল পেলেন, আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে আপনি 15টা কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন এবং 14টা ইন্টারভিউ কল পেয়েছেন এবং সেখান থেকে আপনি 3টাকে বাছাই করেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, সেখান থেকে আপনার একটা জব হয়ে গিয়েছে। আপনি ইন্টারভিউ বোর্ডে যখন গিয়েছেন, তারা কি আপনার প্রফেশনাল সিভিটা, যেহেতু তারা দেখেছে আপনার সিভি নিয়ে, কি তারা কোনো কথা বলেছে বা প্রশংসা করেছে আপনার, এরকম কোনো ঘটনা কি ঘটেছে কিনা? বা আপনার সিভিটা আপনি পাওয়ার পরে কাউকে ফরওয়ার্ড করেছেন, কাউকে দেখতে দিয়েছেন, এই সিভি নিয়ে আপনি প্রশংসিত হয়েছেন কিনা কোনো জায়গায়, সেটা যদি একটু বলতেন আমাদের। আমি এই ব্যাপারে একটু অন্যভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে এইচআর পারসেপশনকে আমি ফলো করি 2019 কোভিড থেকে। আচ্ছা, তো প্রথমে আমি আমার ইমিডিয়েট বস ওনার সিভিটা আমি এইচআর পারসেপশন থেকে বানাইছি। আমি রিকমেন্ড করছি যে স্যার আপনি একটা সিভি এখান থেকে বানান, আমরা একটা ইনভেস্ট করি, আমরা দেখি যে ইনভেস্টের রিটার্নটা কি আসে। আচ্ছা, তো ওইখান থেকে একটা অনেক বড় হিস্টোরি আছে। তো এখন পর্যন্ত আই বিলিভ মেবি 15 to 20 পিপল অলরেডি দে মেড দ্য সিভি, মানে বাই মাই রেফারেন্স বা মাই সোর্স। হ্যাঁ, আচ্ছা, 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 আচ্ছা। এখন আমার ইমপ্রেশনের জায়গাটা কিন্তু 2019 থেকে। তো ওই যে বললাম না, তখন তো ম্যানেজারিয়াল রোল প্লে করতাম, নিজে যতটুকু স্কিল ছিল ওইভাবে মোটামুটি প্রেজেন্ট করার চেষ্টা করতাম। তো এখন মনে হয়েছে যখন আমি বুঝতে পারছি যে আরেকজনের কন্টেন্ট আরেকজনের সাথে আসলে ম্যাচ করে না, আর এইচআর হান্টিং পলিসিটা এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটার ব্যাপারে বলি। আমরা নিজেরাই তখন ইমপ্রেসড হয়েছিলাম যে সিভিটা আসলে কত সুন্দর, শর্ট অ্যান্ড সুইট। আমি আবারও বলতেছি, শর্ট অ্যান্ড সুইট এবং খুবই সাধারণ একটা লুক। আচ্ছা, ওকে। তো কোন রিক্রুটার যদি বলি, টু বি অনেস্ট, আমাকে আমার ইন্টারভিউ বোর্ডে কেউ এরকম কথা বলে নাই। কিন্তু আমি আমার জয়েন করার পরে আমার কোম্পানির যে গ্রুপ জিএম আছে এইচআর এন্ড অ্যাডমিনের, যিনি আর কি টোটাল ট্যালেন্ট হান্টিং এর মানে বোর্ড অফ ডিরেক্টর ট্যালেন্ট হান্টিং এর, আচ্ছা, তো উনি আমাকে জব কনফার্ম করার পরে আমার যেই এটা কি বলে ইন্ডাকশন বলেন বা ইন্ট্রোডাকশন বলেন, এটার পরে ওনার সাথে আমার যে ক্যাজুয়াল মিটিং হয়েছিল, তখন উনি বলছিল যে জাহিদ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেকগুলো সিভি থেকে আপনার সিভিটা আমরা দেখে আমাদের খুব ভালো লাগছে, সেজন্য আমরা আপনাকে ইন্টারভিউ কল করেছি। কিন্তু আপনার সিভিতে যতটা ফুটে উঠেছে আপনার ইন্টারভিউ বা আপনার বর্তমান প্র্যাকটিক্যাল নলেজ ঠিক ততটাই, এই জায়গাতে আমরা অনেক ইমপ্রেসিভ। তো আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি স্যার, সেটা হচ্ছে যে সিভিটার কন্টেন্টগুলো যখন নতুন হয়েছে তখন কিন্তু ওইভাবে আবার আমাকে আমার গুছাইতে হয়েছে। এই যে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগটাও কিন্তু এই প্রফেশনাল সিভিটা আমাকে করে দিয়েছে। এই জন্য ধন্যবাদ এইচআর পারসেপশনকে। আচ্ছা, আচ্ছা, অর্থাৎ মানে প্রথমত হচ্ছে সিভিটা আপনাকে আপনার অ্যাজ ইট ইজ আপনার যে দক্ষতা যোগ্যতা সেটাকে প্রফেশনালি ফুটিয়ে তুলতে পেরেছে। পাশাপাশি যখন সিভিটা প্রফেশনালি আপনাকে ওভাবে ফুটিয়ে তুলেছে, আপনিও সিভিটাকে স্টাডি করার মাধ্যমে যে না ঠিক আছে, আমি হচ্ছে এইভাবেই নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে। এবং আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আপনি 2019 থেকে এইচআর পারসেপশন, আমাদের এইচআর পারসেপশনের সাথে আছেন একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, এবং আপনার মাধ্যমে বা আপনাদের পরিচিত রেফারেন্সে অনেক জিএম, এজিএম, ডিজিএম, ম্যানেজারিয়াল লেভেল এবং মিড লেভেল, এন্ট্রি লেভেলে বহু মানুষ গত 5 বছর 6 বছরে এইচআর পারসেপশন থেকে সিভি বানিয়ে নিয়েছে। এটা আসলে আমাদের উচিত, কারণ আমরা কোনো একটা জিনিস, এটা মানুষের ধর্মই, আমি বিশ্বাস করি। আমরা খারাপটা যেমন বলে ছড়িয়ে দেই, আমরা ভালোটাও কিন্তু আসলে ঢালাও ভাবে প্রচার করি। যারা একটু সচেতন আছেন যে আমি একটা জায়গা থেকে একটা পণ্য বা সেবা গ্রহণ করে আমি উপকৃত হয়েছি, আমার তখন ইচ্ছে হয় যে না, এটা আমি আমার পরিচিত জনদের মধ্যে আমি আসলে জিনিসটা বলি।
হ্যাঁ, বা অন্য আরেকজনের এটার দ্বারা যদি উপকার হয়, আমি বলি আপনি ঠিক সেই কাজটাই করেছেন। আপনি আপনার ইমিডিয়েট সিনিয়র বস, আপনারা নিজেরাও উপকৃত হয়েছেন এবং আপনার অন্যদের মাঝে এই ভালো জিনিসটা ছড়িয়ে দিয়েছেন। এটার জন্য আপনার প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ এবং আমার এইচআর পারসেপশন টিম কৃতজ্ঞ। সো জাহিদ ভাই, এইচআর পারসেপশনের সিভি সার্ভিস আপনি ব্যবহার করার অভিজ্ঞতাটা আপনি শেয়ার করেছেন যে আপনি এটা নিয়েছেন। আপনি আমাকে বলবেন যে এইচআর পারসেপশনের প্রফেশনাল সিভি রেটিং সার্ভিস গ্রহণের সময় আমাদের অফিসিয়াল কমিউনিকেশন বা আমাদের ইন্টারাকশন আপনার সাথে, এই পুরো ব্যাপারটা বা আমাদের সিভি ডেলিভারি দেওয়া, এরপরে বিডি জবস লিঙ্কডইনের সার্ভিস বা অন্য যে এই যে পুরো ওয়ে অফ কমিউনিকেশন গুলো আমরা করেছি বা মেনটেন করেছি, এই জায়গাটা আপনার কেমন লেগেছে? আচ্ছা, আমার এখানে মানে প্রত্যেকটা কথাতে কিন্তু আমি একটা কথা বারবারই বলেছি যে এইচআর টিমের প্রফেশনালিজম স্ট্র্যাটেজি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে লাস্ট 10 to 15 ইয়ার্সের মধ্যে। আমরা যারা অ্যাটলিস্ট 17-20 বছর যাবত চাকরি করি, এই প্রফেশনাল বা কর্পোরেট কালচার বলি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রফেশনাল কালচারগুলাই বলি, এটা হিউজ গ্রো করেছে। আমি এখানে আরেকটু একটা মানে নিজেকে জাজ করার একটা ওয়ে পেয়েছি। আমার ক্যারিয়ারের বেস্ট ওয়ে অফ রিক্রুটিং পলিসি আমি এসএফ ডেনিমি পাইছি, যে তাদের রিক্রুটিং পলিসিটা, এই রিক্রুটিং পলিসিটা কিন্তু এইচআর নিয়ন্ত্রণ করেছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই যে একদম একটা যে মানে প্রফেশনাল যে একটা কমিউনিকেশন, যে আমি ওখানে নক করলাম এইচআর পারসেপশন, আমি সিভি বানাবো, তারা আমাকে বললো যেটা প্রাইস এই 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 আছে, আপনার ডিটেলসটা দেন, আপনি এই করেন, তারপরে আমি ওখানে আমার পেমেন্টটা দিলাম, দেওয়ার পরে উনি আমাকে একটা কোড নাম্বার দিল, আমার একটা এক্স সিভি দিতে বললো ইনফরমেশনের জন্য, আমি ওই সিভিটা দিলাম, আমার কাছে জিজ্ঞেস করা হলো আপনার এর চাইতে ভালো কোনো ছবি আছে কিনা, বা একটা ছবি দিলাম, ওই ছবিটাকে প্রফেশনাল ওয়াইজে আবার ফটোশপ করে তারা রেডি করলো। ইভেন তো তারা আমাকে একটা কোড নাম্বার দিল, যে তাদের ক্লায়েন্ট কোড নাম্বার, মেবি আপনাদের ক্লায়েন্ট কোড নাম্বার, একটা কোড নাম্বার পাইলাম। তারপরে আমার মেল আইডিটা ওখানে সংযুক্ত হইল। এখন তারপরে আবার আমার ইনফরমেশন গুলো, আমি কতগুলো কোম্পানিতে জব করেছি, কোন সাল থেকে কোন সালে করেছি, ওখানে কি ধরনের কাজগুলো করেছি, কন্টেন্ট তো আমি মেক করিনি, কন্টেন্ট মেক করেছে এইচআর পারসেপশন। তারা শুধু আমার জব হিস্ট্রিটা আমার কাছ থেকে জেনেছে, যে আমি কোন কোম্পানিতে কোন পজিশনে কাজ করছি আর কি কি ধরনের কাজ করছি। ওইখান থেকে ফিল্টারিং করে অ্যাচিভমেন্টকে একটা কন্টেন্ট বেস অ্যাচিভমেন্ট ক্রিয়েট করেছে। তো সেক্ষেত্রে মনে করেন অলমোস্ট কত 5 থেকে 6 টাইম কথা বলা হয়েছে। আমি যদি সময়ের আলোকে বলতে চাই, একটা সিভি বানাইতে সময় লাগার কথা 1 ঘন্টা, সেখানে কেন 1 উইক বা 10 ডেজ লাগে, ওই জিনিসটা আমি তখন রিয়েলাইজ করেছি যে ওয়াই দে হ্যাড ইউজ 10 ডেজ টু মেক এ ওয়ান রিজুমি। হ্যাঁ, এটা আমি তখন রিয়েলাইজ করেছি যে আমার কাছ থেকে হিস্ট্রিটা শুনলো, শোনার পর তো ওইটাই টাইপ করলো না, ওই হিস্ট্রিটাকে অ্যানালাইসিস করে একটা অ্যাচিভমেন্ট বেস একটা কন্টেন্ট তৈরি করতেছে। মানে একটা ফ্যাক্টরি এগেনস্টে কিন্তু ম্যাক্সিমাম 1 থেকে 3টা কন্টেন্ট হয়, এর বেশি কিন্তু হয় না। তো আপনি আমার একটা জায়গায় আমি 5 বছর জব করছি, 5 বছরের লাইফ হিস্ট্রিটাকে আপনি 3টা কন্টেন্টের মাধ্যমে শেষ করেছেন। ইজ নট ইজি জব, ইটস ইজ দ্য টাইম টু থিঙ্ক। সো এই আমি এখানে আসলে সম্পূর্ণরূপে একটা ক্রেডিট দিতে চাই থিঙ্ক লেভেলের। আপনি যেটাকে বলছেন যে লাস্ট 2000 ফ্রম 2015 আপনি এইচআর পারসেপশন স্টার্ট করেছেন, এখানে যথেষ্ট আর&ডি করেছেন, এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যে থিঙ্ক লেভেলটা গ্রো করেছে আর ওখান থেকে যে থিঙ্কটা চলে আসছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি আরেকটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, একদম ক্লিয়ারলি আমি বলতে চাই সবাইকে, যে দেখেন কেরিয়ারের পিছনে যদি ইনভেস্ট না করেন, কেরিয়ার কখনো রিটার্ন দিবে না। ইটস ইটস ট্রু, একদম রিয়েল। আপনি ট্রেনিং এর জন্য করেন, সিভি বানানোর জন্য করেন, কভার লেটার বানানোর জন্য করেন, একটা ভালো জুতো কিনেন, একটা ভালো শার্ট কিনেন, একটা ভালো বেল্ট কিনেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বাই, এভরিথিং ইজ ইউর ইনভেস্টমেন্ট। উইদাউট ইনভেস্টমেন্ট ইউ ক্যান গ্রো ইউর ক্যারিয়ার, ইটস ক্লিয়ার। এবং একটা মানুষের উচিত তার স্যালারির মিনিমাম 5% তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করা। থ্যাংক ইউ। আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন জাহিদ ভাই, যে এই যে আপনি একটা প্রশ্ন বলেছেন যে একটা মানুষের, একজন প্রফেশনালের উচিত তার স্যালারির মিনিমাম 5%, প্রতি মাসের মিনিমাম 5% তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে
ইনভেস্ট করা। কেউ যদি পারে 10% করুক, 15% করুক, 20% করুক, বাট যে এখানে যত ইনভেস্ট করবে সে তত রিটার্ন পাবে। সেকেন্ড থিং, আপনি বলেছেন আপনি সিভি বানান, আপনি ট্রেনিং করেন, আপনি একজোড়া জুতো কিনেন আপনার অফিসে পরার জন্য, আপনি একটা শার্ট কিনেন, শার্ট বানান, আপনি কিছুদিন পর পর ভালো একটা ছবি তুলে রাখেন নিজের সিভির জন্য। এই সবকিছু ইনভেস্টমেন্ট ভাই। আমরা যেটা দিয়ে আমরা কামাই করি, আমাদের আয় হয়, আমরা ওই জায়গাটা নিয়ে না কেন যেন সবাই একটু উদাসীন। অথচ আমি কিন্তু আমার ঘরের জন্য ভালো বাজারটা করছি, আমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করছি, হ্যাঁ, আমি বাসায় বিছানার চাদর কিনছি ভালো আমার স্ত্রীর জন্য বা আমার পরিবারের জন্য ভালোটা কেনার চেষ্টা করছি। বাট যেই মানুষটা আমি আর্ন করছি, আমি জব করে খাচ্ছি, আমিই তো একটা প্রোডাক্ট এখানে, আমিই তো এখানে সাবজেক্ট, আমার পেছনে আমি ইনভেস্ট করছি না বা করতে আমি অনীহা প্রকাশ করছি বা গাফিলতি করছি, এটা কিন্তু আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়। কারণ আপনি আজকে যত বেশি পরিমাণে নিজের পেছনে ইনভেস্ট করবেন, এটার রিটার্ন আপনি পাবেনই। আপনার স্যালারি বাড়বে, আপনার ডেজিগনেশন আপ হবে। কারণ আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডটা যথেষ্ট কম্পিটিটিভ, টু মাচ কম্পিটিটিভ। এখানে আপনি ফাইট করতে হলে আপনাকে নিজেকে, নিজের ডকুমেন্ট, নিজের যোগ্যতা, নিজের স্কিল সব কিছুকে রেডি রাখতে হবে আপনাকে, তারপরে আপনি সেটা নিয়ে ড্রাইভ দিতে পারবেন। আচ্ছা জাহিদ ভাই, খুবই ভালোভাবে আপনি আসলে প্রকাশ করেছেন। এবং এইচআর পারসেপশনের কি বলে একজন সম্মানিত ক্লায়েন্ট হিসাবে আপনাকে আজকে আমি এই লাইভে পেয়েছি, এটার জন্য আপনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনি এখন আমাকে এক কথায় বলবেন যে যে কোনো মানুষ, আপনার কলিগ, আপনার জুনিয়র, আপনার সিনিয়র চাকরি খুঁজছেন নতুন করে বা জব পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি কি এইচআর পারসেপশনের সার্ভিস রিকমেন্ড করবেন কিনা? আমি আপনার এই প্রশ্নের উত্তর পরে দিব। আমার আসলে কি কথা বলতে গেলে আমার বিস্তারিত না বললে আমার ভালো লাগে না। আচ্ছা, আমি জাস্ট একটা বিস্তারিত বলতে চাই যে আপনি মার্কেট সার্চ করেন, মার্কেট সার্চ করে দেখেন যে আপনার এক্সপার্ট বা জবের এক্সপিরিয়েন্স আছে কত পার্সেন্ট লোক বেকার। প্রচুর প্রচুর বেকার। আমার টোটাল এই 17 ইয়ার্স ক্যারিয়ারে আমি টোটাল আইডিয়াল ছিলাম অনলি 13 ডেজ। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখন তো তাও অনলাইনে জবের মার্কেট খুঁজে পাওয়া যায়, একটা সময় তাও পাওয়া যাইতো না, রাইট? রাইট রাইট। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আপনাকে আমি, আপনি হোস্ট বা তারপরে উইথ অ্যাপোলজিস আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। জি জি প্লিজ। সেটা হচ্ছে যে অবশ্যই আপনার ফেসবুকে, অবশ্যই আপনার লিঙ্কডইনের ইনবক্সে মেসেজ আসছে যে স্যার আমাকে একটা জবের ব্যবস্থা করে দেন, আমার এত বছরের এক্সপিরিয়েন্স বা আমি এই পড়াশোনা করেছি, রাইট অর রং? আসে, প্রচুর আসে, হ্যাঁ রাইট। অলসো আই এম লট অফ, মানে আমি অনেক পাই। তো আমি যেটা বলতে চাইছি যে আমি কি আপনাকে ইনবক্স করেছি যে স্যার আমার একটা জব লাগবে, আমাকে একটু হেল্প করেন? না। নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা হচ্ছে যে আমি খোলামেলা বলতে পছন্দ করি। আমি কিন্তু সবসময় বলি যে আমার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যান্যদের মতো আই এম নট গ্রাজুয়েশন। তারপরেও আমি যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব করেছি বা আমি এখন যেখানে আছি, যেখানকার এত দূরদর্শী এইচআর কেন আমাকে হ্যান্ড করেছে আমার কোয়ালিফিকেশনকে তারা ছাড় দিয়ে। ফ্রম দ্য বিগিনিং আমি আমার ক্যারিয়ারের পিছনে ইনভেস্ট করেছি, ইটস ট্রু, একদম রিয়েল। তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি এইচআর পারসেপশনকে আপনি রিকমেন্ড করবেন কিনা, আমি এই জায়গাতে আরো পরে আসতেছি। আমি বলবো যে নট অনলি এইচআর পারসেপশন, নট অনলি সিভি, আপনি আগে আপনার ক্যারিয়ার কিছু ইনভেস্ট করা শিখেন। এই যে বেকারত্ব চিন্তা করতেছেন, বেকারত্ব তো দূর করেন। আপনি এখন বলবেন আমাকে কোশ্চেন করবেন, অনেকে ফোন করবে এই অনুষ্ঠানের পরে মেসেজ করবে যে স্যার আগে জব দেন পরে ট্রেনিং করুন। আগে ট্রেনিং করেন পরে জব নেন, আগে স্কিল ডেভেলপমেন্ট করেন পরে প্রফেশনাল ক্যারিয়ারে আপনি ফার্দার ইমপ্রুভমেন্ট করেন। তো এখন আসি হচ্ছে আপনার প্রশ্নের উত্তরের জায়গাতে। আমি প্রথমে বলবো যে আপনার এইচআর পারসেপশন থেকে সিভি বানান, যে যেই লেভেলের হোক। যদি আপনি ছোট পজিশনে জব করেন, প্রয়োজনে এইচআর পারসেপশন থেকে তার ফিটাকে একটু কনসিডারেশন নেন যে আমি ফ্রেশার আছি,
স্যার আমার তো আর এই এত বড় অ্যামাউন্ট দেওয়া সম্ভব না, আমাকে 50% কনসিডার করেন। আই হোপ হি উইল ডু ইট, বাট দ্য থিং ইজ আপনি যদি এইচআর পারসেপশন থেকে না করেন, আপনি অন্য আরেকজন থেকে কপি পেস্ট করেন, তখন আপনি কল পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখান থেকে সিভি বানানোর পরে ওইটা নিয়ে স্টাডি করেন যে আপনার কি কি কন্টেন্ট এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ওই অনুপাতে আপনি স্টাডি করে আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন। এই যত কথা বললাম আমরা সবকিছুই কিন্তু একটা নতুন জব পাওয়ার জন্য, নতুন জব পাওয়ার উদ্দেশ্যে। এই নতুন জব পাওয়ার উদ্দেশ্যে আমি বলবো যে জবের নিউজ আপনি সব জায়গায় পাবেন, বাট ইন্টারভিউ কল পাইতে হলে আপনাকে প্রফেশনাল সিভি লাগবে, মাস্ট। আমি আরেকটা কথা বলতে চাই আপনার মাধ্যমে, এখনো বাংলাদেশের যারা প্রফেশনে আছে 98% পিপল বিলিভ করে না বিডি জবসে জব হয়, বাট আই বিলিভ। আমিও বিশ্বাস করি বিডি জবসে জব হয়, বিডি জবসে প্রচুর জব হয়, ঠিক আছে। এবং এটার জন্য আপনাকে বিডি জবস প্রোফাইল ঠিক রাখতে হবে, প্রফেশনালি বিডি জবস প্রোফাইলটাকে ডেভেলপ করতে হবে। বিডি জবসে জব না হলে কোথায় জব হবে? প্রতিটা কোম্পানি প্রতি মাসে বিডি জবসকে টাকা দেয় শুধু সিভি গুলোকে অ্যাক্সেস করতে পারার জন্য। প্রতিটা কোম্পানি বিডি জবসকে পেমেন্ট করে রাখে, প্রতিটা কোম্পানির এমপ্লয়ার অ্যাকাউন্ট আছে, প্রতিটা কোম্পানি বিডি জবসে সিভি সার্চ করে। অথচ আমাদের দেশে বহু সংখ্যক মানুষ প্রফেশনালরা বলে বিডি জবসে নাকি জব হয় না, অথচ তারা বিডি জবস প্রোফাইলটা যে প্রফেশনালি আপডেট করতে হবে এই কাজটা তারা করে না। এটাই হচ্ছে সমস্যা। আমি সেই জায়গা থেকেই বলতে চাই যে 2013 সালে মানে 2013 আই গট মাই ফার্স্ট জব বাই বিডি জবস, এবং আমি অনেক বিডি জবস থেকে ইন্টারভিউ কল পেয়েছি। হয়তোবা আমি ডিপ্লোম্যাটিক্যালি সেগুলো ইগনোর করেছি, হয়তো আমার সময়ের জন্য হয় না, সেগুলোর জন্য আমি এইচআর সাথে কমিউনিকেশন ইগনোর করেছি অনেক। তো আমি বলতে চাই আপনি যদি আগে বিশ্বাস করেন বিডি জবসে আপনার জব হয় কিন্তু আপনারটা হচ্ছে না, তাহলে আপনি আগে সার্চ করেন কেন হচ্ছে না। আপনি সার্চ করেন যে আপনারটা কেন হচ্ছে না। তো আমি সহজে একটা কথা বলতে চাই সর্বশেষে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আপনাকে বোঝেন যে আপনি কি খোঁজেন, তখন আপনি দেখেন যে আপনি কি জন্য ওইটা পাচ্ছেন না, ওই জিনিসটা ডেভেলপমেন্ট করেন, আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আই বিলিভ ইট, ইউ উইল গেট মাস ইফ ইউ রেডি ফর দ্য নেক্সট অপরচুনিটি। রাইট, রাইট। থ্যাংক ইউ সো মাচ, জাহিদ ভাই অনেক সুন্দর করে বলেছেন। আহ, তো আমাদের মোটামুটি সবগুলো কথাই যেগুলো আসলে আপনার কাছ থেকে আমার জানার ইয়ে ছিল সবগুলোই মোটামুটি আমার জানা হয়ে গেছে। আমি তবুও সর্বশেষ একটা কোশ্চেন একটু গুছিয়ে আপনাকে করছি যেন ওইটার একটু অ্যান্সার আপনি দিতে পারেন। আমি বেশি সময় নিব না আপনার। আমরা অনুষ্ঠানের একটু শেষ পর্যায়ে চলে আসছি আমাদের আজকের লাইভের। জাহিদ ভাই, আপনার দৃষ্টিতে প্রফেশনাল সিভি ছাড়া একজন চাকরি প্রার্থী কতটা পিছিয়ে থাকে আসলে? এটাকে আসলে আমি পার্সেন্ট হিসাবে যদি বলি 90% পিছিয়ে থাকে। প্রফেশনাল সিভি ছাড়া 90% পিছিয়ে থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি জাহিদ ভাই, আপনার কি মনে হয় না যে এটা হচ্ছে প্রফেশনাল সিভির পেছনে অনেকে খরচ করতে চায় না, বলে যে আমি 3,000 4,000 2,000 5,000 টাকা দিয়ে আমি সিভি বানাবো, তা না করে আমি নিজেই ট্রাই করে অ্যাপ্লাই করি। বাট এই যে জবে অ্যাপ্লাই করা এটাও কিন্তু এক ধরনের কস্ট। একটা 10টা জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আমার যে সময় যাচ্ছে, টাকা খরচ হচ্ছে, অনেক সময় কুরিয়ার করতে হচ্ছে বা অনেক কিছু, বা আমি যে মানে নতুন একটা অপরচুনিটি আমি যে দ্রুত পাচ্ছি না। মনে করেন আপনি এখন 50,000 টাকা বেতনের চাকরি করেন, আপনি সিভি বানাতে 3,000 টাকা খরচ করলেন না, তা না করে আপনি 1 থেকে 1.5 বছর পরে যে আপনি জবটা সুইচ করতে পারলেন। আরেকজন 3,000 টাকা দিয়ে সিভি বানিয়ে সে 50,000 টাকা জব থেকে 2 মাসের মাথায় সে 70,000 টাকা চাকরিতে চলে গেল। তাহলে ওই লোকটা মাত্র 3,000 টাকা ইনভেস্ট করলো, কিন্তু প্রতি মাসে তার 20,000 টাকা লাভ হওয়া শুরু করে গেল 2 মাসের মাথায়। তাহলে এই যে লাভের মানে একদিকে তো লাভ হচ্ছে আপনি সিভি বানালে, আরেকদিকে সিভি না বানিয়ে, প্রফেশনাল সিভি না বানিয়ে আপনি কি করছেন? আপনি পিছিয়েও পড়ছেন, আপনার ওই লাভটা আপনি গ্রহণ করতে পারছেন না, পাশাপাশি আপনার খরচটাও কিন্তু বেশি হচ্ছে আরো, কারণ আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন না। এই ক্যালকুলেশনটা অনেকে করে না, কি বলেন জাহিদ ভাই, এটা ঠিক কিনা? এটা তো অবশ্যই শতভাগ ঠিক, কিন্তু আমি ওই জায়গায় বলেছিলাম যে 90% পিছিয়ে আছে, তাহলে আর 10% কিভাবে হইলো, ওই 10% ব্যাখ্যাটা আগে একটু দিয়ে নিই। তো এখনো তো একটা নেটওয়ার্কিং আছে, ঠিক না? তো এখনো তো মনে করেন আমরা বাঙালিরা কিছু ট্রেডিশনাল বা মানদাত্তার আমলের বা ওল্ড ট্রেডিশন থট লেভেলের কিছু
ফ্যাক্টরি হেড আছে যিনি রেফারেন্সে লোক নেয়, তো ওই যে 10% যে বললাম তারা হচ্ছে বাই রেফারেন্সে তারা জব হান্ট করে, বাই রেফারেন্সে তারা জয়েন করে বা জব কল পায়। তো ওখানে যদি প্রপার এইচআর থাকে সেক্ষেত্রে কিন্তু ওই 10%ও থাকবে না, ভেরি শিওর ওই 10%ও থাকবে না। এখন হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা অ্যাড করে দিতে পারি যে যদি আপনি নিজের সিভিটাও নিজে তৈরি করেন, সেটা যদি প্রফেশনাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আগায় থাকবেন। এখন আপনার যদি একজন এইচআর জিএম, একজন এইচআর ম্যানেজার, সে তার সিভিটা সে প্রফেশনালি রেডি করতে পারে, ওই 10%-এর ভিতরে কিন্তু উনি আছে, কারণ উনি ওনারটাই বানাইছে, নিজে বানাইছে, বাট প্রফেশনাল হইতে। হ্যাঁ, তো ওই যে 10%-এর কথা আমি ব্যাখ্যাটা দিলাম। আর আপনার সাথে তো আমি পুরোপুরি একমত বিধায় কিন্তু আমি কথাগুলো আগেই বলে গেছি যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে, যে আপনি এখানে 3,000 টাকা, 5,000 টাকা, 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, এটা কতদিনে আপনি রিটার্ন পাবেন, ইটস আপ টু ইউ। আপনি প্রফেশনাল সিভি বানাইলেন, ইন্টারভিউ কল পাইলেন, বাট আপনি জব নিতে পারলেন না, দ্যাটস ইউর ফেইলিওর। বাট you have to get the interview call first. ইন্টারভিউ কল পাওয়ার জন্য আপনার প্রফেশনাল সিভি দরকার, তারপর আপনার জব নেওয়ার জন্য ওই রিটার্নটা দ্রুত নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সো উইদাউট ইনভেস্টমেন্ট ইউ মানে নাথিং এক্সপেক্ট। আমি যদি আপনাকে বলি আপনার সন্তান আপনাকে দিনে 5 বার আব্বু বলে মাথায় কপালে চুমো দিবে যদি আপনি আপনার সন্তানের পিছনে ভালো কিছু ইনভেস্ট করেন। যদি আপনি কিছু ইনভেস্ট না করেন, যদি আপনি রুট থাকেন, সেও আপনাকে বাবা বলে দিনে চুমা দিবে না, আদর করবে না। তো ইনভেস্টমেন্ট ইজ ইনভলভ এভরিওয়্যার, হোয়াই নট ইজ হিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই। আজকে ছুটির দিনে আপনার মূল্যবান সময় আপনি দিয়েছেন। আসলে এটা আমি বিশ্বাস করি যে আপনি নিজে যেহেতু একটি প্রফেশনাল সার্ভিস নিয়ে উপকৃত হয়েছেন, আপনার জায়গা থেকে, আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনি চিন্তা করেছেন যে না, এই জিনিসটা অন্যরা জানলে আরো 10 জন মানুষ যদি উপকৃত হয় তাহলে অবশ্যই এটা সবার জন্য ভালো হবে। আমি জাহিদ ভাইকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। উনি আমার সিভির ক্লায়েন্ট হওয়ার আগে থেকেই উনি আমার সাথে ফেসবুকে আছেন, অডিয়েন্সের জন্য বলছি। এবং অ্যাজ এ প্রফেশনাল উনি যে কোনো ইস্যুতে আমার সাথে কানেক্টেড থাকেন, আমিও ওনাকে সাধুবাদ জানাই যে কোনো কিছুতে কানেক্টেড থাকি। এবং ওনাদের একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন আছে বিআইওপিএ, তাই না? বায়োপিও না, হ্যাঁ হ্যাঁ, এইটা ওনাদের একটা সংগঠন, আই প্ল্যানিং এন্ড অপারেশন অ্যাসোসিয়েশন, যারা হচ্ছে আগামী 1 মে ওনারা হচ্ছে একটি গেট টুগেদার প্রোগ্রাম করছেন এবং ওখানে ওনারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রফেশনালদের জন্য বা আরএমজি ইন্ডাস্ট্রির প্রফেশনালদের জন্য বা প্রোডাকশনের সাথে রিলেটেড প্রফেশনালদের জন্য লার্নিং এবং ডেভেলপমেন্টের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ওনারা আসলে শুরু করতে যাচ্ছে, যেটা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি। এবং আপনাদের এখন নামটা মনে হয় আরেকটু চেঞ্জ হয়েছে, পুরো নামটা আপনাদের কি দিয়েছেন এখন? অ্যাপারেল ডিজিটাল ইউনিভার্সিটি, রাইট। এটা আগে ছিল শুধু ডিজিটাল ইউনিভার্সিটি, বাট এখন আমি যে দেখলাম রিসেন্টলি অ্যাপারেল ডিজিটাল ইউনিভার্সিটি, যেটা আসলে ফোকাস করা হচ্ছে যে না, এটা সবার জন্য ডিজিটাল ইউনিভার্সিটি নয়, এটা হচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের জন্য একটি ডিজিটাল ইউনিভার্সিটি, যেখানে ওনারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, প্রোডাকশন রিলেটেড বা মার্চেন্ডাইজিং রিলেটেড যা কিছু আছে এই রিলেটেড ওনারা লার্নিং ডেভেলপমেন্ট করবেন। পাশাপাশি হচ্ছে সফট স্কিল রিলেটেড এইসব প্রফেশনের সাথে কমিউনিকেশন স্কিল লাগবে, লিডারশিপ স্কিল লাগবে, এই সব ধরনের স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো ওনারা এটার মধ্যে করবেন। তাই এটা অবশ্যই আমি বিশ্বাস করি যারা আরএমজি সেক্টরে আছেন তাদের জন্য অত্যন্ত একটি ভালো সংবাদ। তাই 1 মেতে ওনাদের যে গেট টুগেদার প্রোগ্রাম এবং নলেজ শেয়ারিং একটি সেশন হতে যাচ্ছে, সেখানে ওনারা আমাকে ইনভাইট করেছেন, ইনশাল্লাহ আমিও প্রেজেন্ট থাকবো সশরীরে। ড্যাফোডিল ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়ামে হবে প্রোগ্রামটি। সো যারা আরএমজি সেক্টরের প্রফেশনাল আছেন, যারা আমার এই আজকের লাইভটি দেখছেন, তারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন ওনাদের আইডিতে, ওনারা খুব ভালো কিছু করছে। আর আমি জাহিদ ভাই আপনাদের এই কি বলে যে ইনিশিয়েটিভটা আপনারা নিয়েছেন, আমি এটার জন্য সাধুবাদ জানাই। এবং আপনাদের অ্যাপারেল ডিজিটাল ইউনিভার্সিটির পাশে সবসময় ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন। এবং আপনার ক্যারিয়ারের জন্য আমি অনেক সাধুবাদ জানাই। আজকের প্রোগ্রামে আপনার উপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অডিয়েন্সের জন্য শেষ কিছু কথা বলে ক্লোজ করতে পারেন জাহিদ ভাই। জি,
আসলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে আপনি যে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং ডিজিটাল ইউনিভার্সিটি কথাটা যেহেতু বললেন, অ্যাপারেল ডিজিটাল ইউনিভার্সিটি, সেটার উদ্দেশ্যে একটু বলতে চাই, এটাও আমাদের ডেডিকেশন বা ডেডিকেটলি একটা অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ওই যে এতক্ষণ যত কথাই বললাম, এখানে বারবার ঘুরে ফিরে একটা কথা চলে আসছে, প্রফেশনালিজম অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। স্কিল আমাদের দেশে ওই ধরনের প্রফেশনাল এবং স্কিল পিপল পাওয়া যাচ্ছে না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে স্ট্রং করে গড়ে তুলতে চাই। এই ট্রেডটাই আরএমজি রিলেটেড ফিল্ডটাকে আমরা আরো স্ট্রংলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো আমি বলবো যে আমার যেই নিজস্বতা আছে, আমার যতটুকু মানে যতটুকুই ক্ষুদ্র জ্ঞান আছে, আমি সবসময় সবার সাথে শেয়ার করতে চাই, ওপেন টু শেয়ার মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি নলেজ বলবো না, আমি এটাকে বলবো যে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। আর আপনাকে আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা যারা পহেলা মেতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আপনারা আমার রেফারেন্স ইউজ করতে পারেন, জাহিদুল ইসলাম, এজিএম অপারেশন, এসএফ জিন্স। আর দেখা হবে। এবং আরেকটু বলি, আমার জাহিদুল ইসলাম আমার প্রোফাইল বা আমার অ্যাপারেল সার্ভার নামে একটি পেজ বা একটি ইউটিউব চ্যানেল আছে। ওখানে আপনারা ছোট ছোট সফট স্কিল বা অপারেশন রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আর সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সবাই নিজের কেরিয়ারের পিছনে ইনভেস্ট করব, স্কিল ডেভেলপমেন্ট করব। এই দেশকে আমরাই লিড দিব, সেটা হোক কর্পোরেট কালচার, হোক মাঠের কালচার, বাট লিড দিব আমরা। আমরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আজকে অডিয়েন্স যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, শুভ নববর্ষ সবাইকে। জি।